হাসতে হাসতে আজকে সবার উড়ে যাবে হুশ, হাসর সেটে তৈরি হবে আজকে ফ্রেশ জুস। হাসতে হাসতে আজকে সবার উড়ে যাবে হুশ, হাসর সেটে তৈরি হবে আজকে ফ্রেশ জুস। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ওপেন করছি হাসো জুস সেন্টার। সবাই ভেবেছে বলবো যে শুরু করছি মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। বারবার যদি আমি এই হাসো সিজন 7ই করি, নিজের পেট চলবে কিভাবে? এমনিতে আমাদের এখানে অনেক রকম ফল আছে, কিন্তু আমাদের প্রিয় ফল কোনটা? এই যে এখানে পেয়ারা আছে একটা, এখানে একটা, এই একটা, লেবু একটা, কিন্তু এখানে দেখেন আমাদের প্রিয় ফল হচ্ছে পেঁপে। কারণ আমাদের এই শো যখন শেষ হয়ে যাবে তারপরেও আমরা আমাদের ডিরেক্টরকে বারবার বলবো পে পে পে। ওকে, এটা হলো পাপায়া। আই নো ইংলিশ, ইয়েস ইংলিশ ম্যাডাম। শবনম ফারিয়া, ইউ নো দ্যাট আই নো ইংলিশ ভেরি ওয়েল। ওকে, আমি এটা হচ্ছে পাপায়া। পাপায়া পাপায়া যেটা এই ড্রাগন এয়ারলাইন্সে করে আমিন খান যায় পাতায়া। তবে বলি কেউ যায় পাতায়া আর কেউ যায় পোতায়া। তবে আমাদের এই শো এমন শো যেটা দেখলে আপনি পোতায়া যাবেন না। আমরা অনেক সময় পোতায়া যাই, মানুষ যখন পোতায়া যায় তখন তাকে কিন্তু এই হাসপাতালে সব ফলমূল নিয়ে দেখতে যায়, যায় কি না? কিন্তু হাসপাতালে যায়, ধরেন কেউ অসুস্থ, গাল ডাল ফুলে গেছে, হ্যাঁ, কিংবা আমি এখন পুড়ে টুরে গেলাম, আমি অসুস্থ, আমি পুড়ে একবারে মুখ নড়াতে পারছি না, আমার জন্য ফল নিয়ে গেছে এরকম পেয়ারা, আমি এই পেয়ারা হাসপাতালে বসে খাবো? তাই বলছি যে আপনারা রোগীর জন্য যখন ফল টল নিয়ে যাবেন, সাথে করে একটি মার্সেল জুস মেকার সঙ্গে করে নিয়ে যাবেন। এত বাদ দিয়ে কেন মার্সেল জুস মেকার? কারণ এটা দাম কম কিন্তু কোয়ালিটি অনেক ভালো, দুর্দান্ত। ওকে, এখানে আরো অনেক রকম ফল রয়েছে। এটা এই যে এটা এই বেলের জুস, এটা একমাত্র ইশতিয়াক নাসিরের জন্য, কারণ সে একবারই শুধু বেলতলায় গেছে এবং এটা ফেটেছে তার কারণে। ভাই লাভ ইউ। আচ্ছা, এখানে তো জল আছে, কিন্তু এর নাম কি? এর নাম কি? জলপাই। জলপাই। দেখেন, কিছু যে ভুল আছে সেটা আমি একটু সংশোধন করে দিতে চাই। অ্যাকচুয়ালি এর নাম জলপাই রাখা হয়েছে, ভুল হয়েছে। জলপাই রাখতে হবে ডাবের নাম, কারণ ওখান থেকে অ্যাকচুয়ালি জল আমরা পাই। অ্যাকচুয়ালি এখানে জল নাই, জল এখানে আছে। আচ্ছা, এখানে সবচেয়ে দামি ফল কোনটা কে বলতে পারবে? দেখি সবচেয়ে দামি ফল কোনটা এই মুহূর্তে? তো সবচেয়ে দামি কমলা, অরেঞ্জ। অরেঞ্জ, ওকে, কমলা। কমলা দামি। ওকে, এটা দামি না? দুইটাই দামি, ইম্পোর্টেড না। ওকে, আমি বলছি যে আমরা চাইলে কোনোটার দাম ইচ্ছা করলে বাড়াতে পারি, সেটা হচ্ছে এই আপেল। অ্যাপেল। ওকে, অদ্ভুতভাবে দেখেন, এটা হচ্ছে লেবু। লেবুর জুস আমাদের এখানে এই দোকানে মাত্র কত? 10 টাকা। কিন্তু ভার্জিন মোহিতো যেটাকে বলছি, হ্যাঁ, মানে নাম কিন্তু ভার্জিন মোহিতো। আরে বাবা, যেটা ভার্জিন আবার মোহিতো বলার কি দরকার? ভার্জিন হলে এমনি সবাই মোহিতো। হ্যাঁ, ভার্জিন মোহিতোর দাম আবার 200 টাকা, লেমনেড 200 টাকা। হ্যাঁ, ভার্জিন যে কোনো কিছুরই তো দাম বেশি। হ্যাঁ, সেই আর কি। ওকে, আর কি কি ফল আছে? ওকে, এখানে আছে হচ্ছে তেঁতুল। টক পছন্দ কারো? টক পছন্দ। এখানে টক পছন্দ কারো? টক পছন্দ। আমি একটু বলতে চাই যে অনেকে আমরা ছ্যাঁকা খেয়ে সিগারেট খাই, লাইফটাকে শেষ করে দিই। আপনাদের জন্য একটা কথা বলতে চাই যে জীবনে মানে এমন কিছু করবেন না যে কারোর জন্য আপনার সিগারেট খেতে হয়, লাইফটা শেষ করতে হয়। বরঞ্চ নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আপনার কারণে কেউ টক খায়। আমিন ভাই, আপনি কি খেতে চান বলেন? বেলের শরবত, বেদেনা নাকি অ্যাপেল জুস? কি খেতে চান? কোনটা? অপশন বলেন।
আপেল জুস। আপেল জুস, ওকে আপেল জুস আমি এটা কাটছি, তৈরি করা হবে। আচ্ছা আপনার জন্য অপশন, আপনি শবনম ভারিয়া, আপনি কি খেতে চান? চকলেট, স্ট্রবেরি আর অরেঞ্জ? অপশন বলুন কোনটা? আমার জন্য একটু এক্সপেন্সিভ ফ্রুট কেন? বলেন না কোনটা, অরেঞ্জ, চকলেট আর স্ট্রবেরি? অরেঞ্জ, ভিটামিন সি বেশি। অরেঞ্জ, কালার আর ফ্লেভার? ওকে আমি পছন্দ করে একটা দিচ্ছি। এটা তো মালটা। আচ্ছা তোমরা একটু বলো তো মালটা কেমন? আরে ভাই ভাই কেমন একটু বলতে চাই। ভালো মালটা, ভিটামিন সিতে ভরপুর মালটা, দারুণ একটা জোরে। আরে না আপনি সাইফেল কেউ আর কিছু নাই, আমি ওনাকে শুধু বলতে চাই মাল্টি ট্যালেন্টেড। তুষার ভাই আপনার কি পছন্দ, আপনি বলতে পারেন কি খান, কি খাবেন বলেন। আমার হচ্ছে পেঁপে। পেঁপে 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 খাওয়া হয় নাকি? ওকে ওকে আমি বলতে চাই যে তুষার ভাই র পানি খান না। এখানে আনারসও আছে, যে কেউ যে কোনো পছন্দের যা কিছু খেতে পারেন। কিন্তু আচ্ছা এটা কার? কলা কার? কলা কার? হ্যাঁ কলা কার? আহা বলছি কলাকার মানে হতো শিল্পী, বুঝছে না? ওকে আর এই যে এই যে এই যে বুড়ার মুখের মতো করলাম, এটা হলো শিল্প কলা। ওকে সবাই একটা জোরে হাত তালি। প্রেমেরই নাম বেদনা, এ কথা বুঝিনি আগে। প্রেমেরই নাম বেদনা, সে কথা বুঝিনি আগে। রনি তোমাকে একটা স্যালুট জানাই, রিয়েলি ইউ আর এক্সট্রিমলি ট্যালেন্টেড গাই। আমরা খুব গর্ব ফিল করি রনির মতন একজন পারফর্মার আমাদের দেশে আছে। জি এবং আমিন ভাই আপনি আমাকে যে প্রশংসাটা করলেন না, তার চেয়ে বেশি প্রশংসা আমাদের এই শোয়ের ডিরেক্টর করেছে। যে রনি তুমি অসাধারণ, তুমি না থাকলে যে কি হতো এই শোয়ের, যে নিজের টাকা দিয়ে ফল কিনে এনেছো। এবং আমি একটু বলি যে আমি ভাই আমি কি সত্যি সত্যি যখন অসুস্থ হয়েছিলাম, আমি কয়েকজনকে একটু থ্যাঙ্কস জানাতে চাই। সেটা হচ্ছে যে আমি যখন অসুস্থ হয়ে হাসপাতালে ছিলাম, গেস্ট নট অ্যালাউড, তো আমি নার্সকে খুব অসুস্থ বললাম আপনারা যে গেস্ট অ্যালাউ করছেন না, তাহলে ফল আমাকে কে কিনে দেবে? আপনারা। কারণ প্রচুর যারা এসছে তারা আমার জন্য ফল নিয়ে এসছে। একটা জোরে হাততালি যারা এসেছিল। এবং এই যে বুকের ভেতর থেকে গভীর থেকে যে মার্সেল মার্সেল করি, আমি যখন অসুস্থ ছিলাম মার্সেলের লোকজন আমাকে ফোন দিয়েছে, মার্সেল কর্তৃপক্ষ আমার অভিভাবকদের ফোন দিয়ে বলেছে যে ওর চিকিৎসার জন্য যত টাকা লাগে আমরা দিতে রাজি আছি। একটা জোরে হাততালি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এছাড়া যারা খোঁজ নিয়েছে তাদের জন্য ধন্যবাদ। আমরা জুস তৈরি করব এবং বলে রাখি যাদের হাতে আজকের পারফর্মারদের ফলাফল, সেই 3 বিচারকদের জন্য জোরে একটা হাততালি। ওকে এখানে আমাদের মেন্টররা যারা কর্মফল ভোগ করছে, এই মেন্টররা তাদের জন্য একটা জোরে হাততালি। আমাদের এই রাবার ব্যান্ডের যারা বাজাচ্ছে, একটু বলি একটু ভালো করে বাজাবেন, কারণ আপনাদের পারফরমেন্স যেন ফল না করে। ওকে বলে রাখি আজকে যার পারফরমেন্স জুস হবে, জুস জুস, তাকে মার্সেলের তরফ থেকে একটি আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে, সেই সাথে দেওয়া হবে একটি জুস মেকার। ওকে এছাড়া যারা একবারে ফাইনালি দুর্দান্ত করবে, যার পারফরমেন্স জুস হবে, একবারে সবচেয়ে জুস হবে, তাকে মার্সেল দেবে নগদ 5 লক্ষ টাকা। যার পারফরমেন্স একটু কম হবে, যে হবে ফার্স্ট রানার আপ, তাকে মার্সেল দেবে 3 লক্ষ টাকা। যা পারফরমেন্স এই সেকেন্ডের চেয়ে আরেকটু কম হবে, অর্থাৎ যে হবে সেকেন্ড রানার আপ, তাকে মার্সেল দেবে 2 লক্ষ টাকা। যাদের লক্ষ্য মানুষকে ভালো রাখা, প্রত্যেক এপিসোডে যে হবে এপিসোড উইনার, তার জন্য থাকবে মার্সেলের তরফ থেকে পুরস্কার। যে বাদ পড়ে যাবে তাকেও মার্সেল পুরস্কার দিচ্ছে। একটা জোরে করতালি মার্সেলের জন্য। আমাদের মেন্টরদের দুর্দান্ত লাগছে, কমান্ডো, বাংলার কমান্ডো লাগছে। আমিন ভাইয়ের ছবি বাংলার কমান্ডো, তাদের পোশাক বাংলার কমান্ডোর মতো লাগছে। তাসিলকে ধন্যবাদ। সেই সাথে আরো যারা আমাদের পোশাক দিয়ে সহযোগিতা করেছে, এলিট লাইফস্টাইল, সেই সাথে 12 ক্লথ, তাদের জন্য জোরে হাততালি। মার্সেলের জন্য হাততালি দিয়েছি, কিন্তু আমারও তো সেল করতে হবে নাকি? আমি চাই যে আমার এই জুস সেন্টার থেকে একটু জুস
কর্নারে নিয়ে যান, যেন ওখানে আমি বেচা বিক্রি করতে পারি। প্লিজ প্লিজ চলে আসুন। আমার মনে হয় একটু দোকানের নাম পাল্টাতে হবে, হাসো জুস সেন্টার। যখন সেন্টারে ছিল তখন হাসো জুস সেন্টার, কর্নারে গেছে, এখন হওয়া উচিত হাসো জুস কর্নার। ওকে, আমরা অনেক মজা করেছি, মজা করে জুস খেয়েছি, আরও খাবো, তৈরি হবে খাবো, কিন্তু তার আগে এখানে জুস পারফরমেন্স দিতে যে আসছে চাঁদপুর থেকে আল আমিন নীরব জান্নাত। মেন্টরস, আসসালামু আলাইকুম জাজেস। আমিন ভাই, আমি যদি এখন আপনাকে ফোন দেই, আপনার ফোনের ট্রু কলারে লেখা আসবে বাটপার, কারণ আমি অনলাইনে কাপড় চোপড় বিক্রি করি। অনলাইনে বিজনেস করার কষ্টের ব্যাপারটা কি জানেন? আপনার লাইফে কোনো প্রাইভেসি থাকবে না। কাস্টমার রাত 2টা কি 3টা ফোন দেয়, আমি ঘুমাচ্ছি, রাত্র 3টা, পাশে আমার ওয়াইফ। আমাকে এক কাস্টমার ফোন দিছে, ভাই আপনার মালটা আমার লাগবে। আগে একবার ইউজ করছি, খুব ভালো ছিল। কিন্তু ভাই দেখেন, প্রথম কথা হচ্ছে রাত্র 3টা, দ্বিতীয় কথা হচ্ছে ওটা মাল না, ওটা প্রোডাক্ট। ভাই আপনি যেটাকে মাল ভাবছেন ওইটাও কিন্তু মাল না। অনলাইনে কমন একটা জিনিস আছে, ডেলিভারি চার্জ, এটা দিতে হয়। কিছু কাস্টমার তো ফোন দেয়া, ভাইয়া ডেলিভারি চার্জ কি দিতে হবে? আমরা কই না, আমরা তেজগাঁ থেকে মারবো, আপনি গুলশান থেকে ক্যাশ ধরবেন। ভালো, খুব ভালো। আমিন ভাই এক আপু তো সিরিয়াসলি নিছে, ভাই একটু আসতে মারেন, আমি নিকেতন থাকি। কিছু কাস্টমার আছে এরকম ইন্টারেস্টিং স্টোরি আছে আমার সাথে হয়। আমাকে একদিন বলে, ভাই আপনাদের ওইখানে ডেলিভারি চার্জ কত? আমি বলি ঢাকার ভিতর 70 টাকা, ঢাকার বাইরে 150 টাকা। পরের দিন ওই কাস্টমার হাজির, আইসা বই এই ভাই নেন 70 টাকা, এই আমার প্রেগনেন্ট ওয়াইফ। আমাদের অনলাইন প্রোডাক্টে কিন্তু রিটার্ন পলিসি থাকে, আমরা রাখি। তো কিছু কাস্টমার জানতে চায়, ভাই আপনাদের রিটার্ন পলিসি কি? আমি বলছি আপনি যখন ড্রেস পাবেন তখন ডেলিভারি ম্যানের সামনে আপনি ট্রায়াল দিবেন, যদি ভালো না লাগে আপনি এটা ব্যাক করবেন। তো আপনি কি অর্ডার করছেন? আন্ডারওয়্যার। আমিন ভাই, আমাদের রনি ভাই আমাদের কিন্তু কাস্টমার, অর্ডার করছে। উনি কি অর্ডার করছে জানেন? ছোট জিনিস বড় করার প্রোডাক্ট। আমরা ওনাকে দিছি, উনি প্রোডাক্ট পাইছে, পাওয়ার পরের দিনে আমাদের শপে আসছে, আইসা আমার সেই লেভেলের মাইক। আমি ভাই আপনি আমার মারতাছেন কেন? আমি ছোট জিনিস বড় করার প্রোডাক্ট চাইছি, ম্যাগনিফাইং গ্লাস না। অনলাইন বলেন অফলাইন বলেন, সবচেয়ে বেশি মেয়েরা শপিং করে, রাইট? হ্যাঁ, মেয়েরা শপিং করে। কিছু মেয়ে তো শপিং করতে করতে ওদের শপিং ডিসঅর্ডার শুরু হয়ে যায়, ওরা পুরো ফেসবুকটাকে একটা শপিং মল মনে করে। আমি একদিন আমার পার্সোনাল প্রোফাইল থেকে ছবি পোস্ট করছি, এক মেয়ে এসে কমেন্টস করছে, প্রাইস প্লিজ। আমিন ভাই, এই প্রথম নিজেরে নিষিদ্ধ ছবি নায়ক মনে হয়েছে। আমি ওই আপুকে হতাশ করি নাই, আমি ওনার ইনবক্সে লিখে আসছি, অডিও কল 500, ভিডিও কল 1000। তুষার ভাই, আমি বেসিক্যালি কাপড় ড্রেস সেল করি, শাড়ি পাঞ্জাবি ম্যাচিং করা, কাপড়রা অর্ডার করে। আমার কাছে একদিন ফোন দিয়ে বলতেছে আমার একটা কাপড় ড্রেস লাগবে, এক আপু। ওকে আমি ওনাকে পাঠিয়ে দিয়েছি ওনার অ্যাড্রেসে। পাঠিয়ে দেওয়ার পর 3 দিন হয়েছে উনি প্রোডাক্ট রিসিভ করে নাই। আমি ফোন দিলাম, আপু আপনার একটা প্রোডাক্ট ছিল, আপনি রিসিভ করে নাই। সরি ভাইয়া, আমি রিসিভ করতে পারবো না, আমার ব্রেকআপ হয়ে গেছে। আরে ম্যাম, 3 দিন ব্রেকআপ, এটা থেকে আমরা কি বুঝি? বর্তমান রিলেশন ডেলিভারি টাইম পর্যন্ত টিকে না। তুষার ভাই, আরেকটা কথা বলতে চাই, এখনকার মেয়েরা বুঝছেন, ওরা নতুন একটা টার্ম আছে, ভাইরাল টার্ম, এটা হচ্ছে কি সুগার ড্যাডি। মানে অল্প বয়সে মেয়েরা বয়স্ক পুরুষের প্রেমে পড়ে। আমিন ভাই এটা শুনে খুশি হয়ে গেছে, মনে মনে বলতেছে আচ্ছা আমারও চান্স আছে। তুষার ভাই, আপনি শুধু সুগার ড্যাডি না। আমার কাছে এক আপু ফোন দিয়ে বলতেছে, ভাই দেখেন আমার একটা বয়স্ক বয়ফ্রেন্ড আছে, আমার একটা কাপড় ড্রেস লাগবো,
শাড়ি আর পাঞ্জাবি, বাট পাঞ্জাবিটা কিন্তু একটু বড় সাইজের হইতে হইব। আমি বলছি আপু দেখেন আমি শাড়ি দিতে পারবো, কিন্তু আপনি যে সাইজের পাঞ্জাবি চাইছেন এই সাইজের পাঞ্জাবি আমাদের কাছে নাই, এটা তো আমাদের তুষার ভাই সাইজের পাঞ্জাবি, উনি তো আমার বয়ফ্রেন্ড। আচ্ছা আমিন ভাই, অনলাইন শপিং আর অ্যারেঞ্জ ম্যারেজের মধ্যে মিল কোথায়? কোথায়? দুইটাই ছবি দেখে অর্ডার করতে হয়। পার্থক্যটা কোথায় বলেন তো? পার্থক্য কোথায়? কোথায়? কোনো পার্থক্য নাই, দুইটার রিটার্ন পলিসিতে ঝামেলা। থ্যাংক ইউ। আমি তার নামটা আরেকবার কারেকশন করে বলতে চাই, কচুয়া চাঁদপুর থেকে আল আমিন নীরব ঘাতক। সিম্পল কিন্তু হ্যাঁ ভিতরে কিন্তু ম্যাচটি আছে একবার দুর্দান্ত। আমিন ভাই নীরব ফায়ার দ্য হাইট, সুপার ফ্যান্টাস্টিক, একদম মনে করো কলিজা শুদ্ধ ভরে গেছে। এভাবে পারফরমেন্স করে যাও, মানে একদম টপে যেতে তোমাকে কেউ আটকে রাখতে পারবে না। তবে অনলাইনে যিনি রেগুলার কেনাকাটা করেন, শবনম ফারিয়া। ভালোবাসা ওদিক থেকে আসবে, কিন্তু এগুলো আমাদেরই ভাগাভাগি করতে হবে। ওকে হ্যাঁ, নীরব খুব ভালো ছিল। আমি গত পর্বে বলছিলাম যে যখন কোনো একটা বিষয়ের উপর ধারাবাহিকভাবে অনেকগুলো জোক আসতে থাকে ওটা আমি বেশি এনজয় করি, কারণ আমার কাছে মনে হয় যে এটা ও যে বলে সেও এনজয় করে, সো সেটার মজাটা আসলে ডাবল হয়ে যায়। সো তোমার পারফরমেন্স খুবই ভালো ছিল, কারণ তুমিও এনজয় করছিলে, আমরাও এনজয় করছিলাম, এবং আমি অ্যাকচুয়ালি হার্ডকোর হচ্ছে অনলাইন শপিং করা একজন মানুষ, সো আমি অনেক কিছু রিলেট করতে পারছিলাম। ইট ওয়াজ ওয়ান্ডারফুল। আমি আবার রিলেট করতে পারছি যে একটা বিষয় যখন থাকে ওই বিষয়টাই থাকতে হয়, এই খালি টপিক চেঞ্জ টপিক চেঞ্জ টপিক চেঞ্জ, একটা বিষয় ফোকাস করো ভাই। হ্যাঁ একদম। ওকে হ্যাঁ তুষার ভাই, সুগার 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 শুধু সুগার শুধু সুগার না, ওর ডাবল না ট্রিপল। চাঁদপুর চাঁদপুর হ্যাঁ বুলেট পারফরমেন্স, আসলে লম্বা রেসের ঘোড়া তুমি। অনেক ভালো ছিল, অনেক এনজয়, অনেক ভালো ছিল। একটা জোরে হাতে। আর অনলাইন শপ নিয়ে যেটা বলে যে নারী উদ্যোক্তারা সবচেয়ে বেশি কাজ করে, তো দেখা গেছে যতগুলো প্রতিষ্ঠানে এটা খুবই কমন একটা ট্রু ফ্যাক্ট, সেটা হচ্ছে যে যেখানে পুরুষরা বিজনেস করে, পুরুষরা যদি সেখানে এমডি হয় তার ওয়াইফকে বানায় চেয়ারম্যান, আর যখন একটা নারী যখন উদ্যোক্তা হয়, সে যখন ব্যবসা শুরু করে, সে নিজে হয় চেয়ারম্যান আর হাজব্যান্ডকে বানা যায় ডেলিভারি ম্যান। মানে কিরকম একটা আশ্চর্যজনক কিন্তু একটা ওয়ার্ড, কিরকম মানে যেমন ধরেন খাবারের ক্ষেত্রে আশ্চর্যজনক খাবার, এটা অসম্ভব। অনেকে বলে ঘোড়ার ডিম আশ্চর্যজনক, আমি আরেকটা বলতে পারি যে এটা অসম্ভব একটা ফুড কিভাবে নামকরণ হতে পারে, অসম্ভব। সেটা হচ্ছে দুধ পিঠে। দুধ পিঠে আমরা বলি না দুধ পিঠে খাবো, দুধ পিঠে এটা কিভাবে সম্ভব? ঠিক তেমনি আরেকটা অবাস্তব একটা ক্যারেক্টার, সেটা হচ্ছে বলে ডেলিভারি ম্যান। ডেলিভারি ম্যান কি করে ডেলিভারি ওম্যান হতে পারে? অসাধারণ ছিল নীরব ভাই, মানে দিকে আসে না, এটা জোরে হাততালি হোক। ওকে, শুরুটা যদি এরকম দুর্দান্ত হয় না, তাহলে গোটা অনুষ্ঠান চুপচাপ বসে দেখা যায়। যারা সামনে থেকে আমাদের দর্শকরা দেখছেন তাদের প্রতি আমাদের গভীর ভালোবাসা, একটা জোরে হাততালি হোক। আজকে পুরো এপিসোড আপনাদের দেখতে হবে, কারণ একের পর এক আকর্ষণ আপনাদের জন্য থাকবে। কার ছিল জানি না, এই কলাকার কলাকার আমি জানি না কলাকার। আজকে মেন্টরদের সাথে অতিথি হিসেবে এসছে আলো ছড়াবে উপস্থাপনার তামান্না খন্দকার। আমাদের বিচারকদের জানিয়ে রাখি, এই সেটে যেটা হয়েছিল আলো ছড়াবে উপস্থাপনায়, সেই প্রোগ্রামের অন্যতম একজন তামান্না খন্দকার আমাদের হাসর যে অডিশনে সে উপস্থাপনা করেছে, আজকে সে অতিথি হিসেবে এসছে, একটা জোরে হাততালি হোক। ওকে, গেস্ট এসছে, তার সামনে একটা কথা বলতে চাই। লজ্জায় যায় না বলা,
শীতে ছোট হয় কলা। যাও, যে আমি বলছিলাম না যে এর নাম কেন জলপাই, ডাবের নাম হবে জলপাই, ঠিক তেমনি আরেকটা ভুল আছে। আরেকটা ভুল আমি কারেকশন করতে চাই, যেটা হচ্ছে চাপাই। রাজশাহীতে আছে কি চাপাই, নাম দিয়েছে চাপাই নবাবগঞ্জ। অ্যাকচুয়ালি ওখানে আমরা কিন্তু চা পাই না, ওখানে আমরা কি পাই? আম পাই। অনেক আম পাওয়া যায়, তাই ওটার নাম হবে আম পাই নবাবগঞ্জ। তাহলে চাপাই হবে কোনটা? চাপাই হবে কোনটা? সিলেট। সিলেট, সিলেটের নাম হবে চাপাই। আচ্ছা, তাহলে সিলেট থেকে তাহলে আমরা কি পাই? আর কি পাই? আরো একজনকে আমরা খুঁজে পাই। সিলেট মৌলভীবাজার মৌলভী চা বাগান থেকে আসছে ইমন চাষা। দাদা, আমার মতো ছেলেরা যারা চশমা পরে হ্যাঁ, তাদের অনেক সুবিধা, দেখতে স্মার্ট লাগে, হ্যাঁ, বিজ্ঞ লাগে, আচ্ছা, আর অনেক বড় বদমাশ হওয়া সত্ত্বেও ইনোসেন্ট লাগে। তিন বিচারককে দারুণ লাগছে। তো আমার এক 80 বছরের দাদুর কাছে হঠাৎ একটা ফোন এলো। আচ্ছা, ফোনটা এসেছিল ব্যাংক থেকে। বলছে, হ্যালো দাদু, আপনি যদি আমাদের ব্যাংকে টাকা জমা রাখেন তাহলে 5 বছর পর কিন্তু এই টাকা দ্বিগুণ পাবেন। এই কথা শোনার পর দাদু বলল, বাবা রে, বয়সের যে অবস্থাতে দাঁড়িয়ে আছি, তোমার 5 বছর তো ছাড়ো, এখন বাজার থেকে কলাটাও আধা পাকা কিনি না। তো দাদা, সেদিন আমি রাতে একা বসে ভয়ঙ্কর একটা ভূতের সিনেমা দেখছিলাম। দেখছি আর ভয় পাচ্ছি, দেখছি আর ভয় পাচ্ছি। হঠাৎ করে আমার খাটের তল থেকে একটা বড় সজারু দৌড়ে বেরিয়ে এলো। দেখেই তো চমকে গেলাম, চিৎকার করলাম, সজারু সজারু। আমার চিৎকার শুনে সজারুটা বলো, দাদা আমি সজারু না, আমি আপনার বাসাটার ইঁদুর। ভূতের সিনেমা দেখছিলাম তো, ভয়ে লোমগুলো দাঁড়িয়ে গেছে। দারুণ দারুণ দারুণ। তো আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে দামি কোনো রেস্টুরেন্টে খেতে গেছেন আর ভেবে পাচ্ছেন না খরচা কিভাবে কমাবেন। নো টেনশন, আমি বলছি। প্রথমেই গার্লফ্রেন্ডের হাতে হাত রাখুন, আচ্ছা, চোখে চোখ রাখুন, রাখলাম। তারপর ধীরে ধীরে কাছে গিয়ে হ্যাঁ, কানের কাছে ফিস ফিস করে বলুন, হ্যাঁ, এই মুটকি শোনা, কি খাবি? তো দাদা, আমি যে একজন টিচার মানুষ, সবাই জানেন। আমি একদিন স্কুলে পড়াচ্ছিলাম, হঠাৎ বৃষ্টিতে আমি স্কুলের মধ্যে আটকা পড়ে গেলাম। আর আমাদের স্কুলে আমার সাথে আটকা পড়লো আমার স্কুলের সব থেকে সুন্দরী ম্যাডাম অনিতা। বাসাতে যেতে একটু দেরি হবে, তাই বউকে ফোন দিয়ে বললাম, হ্যাঁ গো শুনছো, আমার আসতে আজকে একটু দেরি হবে, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আর আমি স্কুলে আটকা পড়ে গেছি। এ কথা শোনার পর আমার বউ বলল, ও কে আছো আর সাথে? আমি বললাম, এই তো আমি আর আমাদের ওই সুন্দরী ম্যাডামটা। এ কথা শোনার পর আমার বউ বলল কি জানেন, কি? ঠিক আছে থাকো, আর অনিতাকে এইটাও বলে দিও ওর হাজবেন্ড খোঁজার জন্য কিন্তু আমাদের বাড়িতেও আছে, আর আমি কিন্তু এখন একলাই আছি। আমাদের আমিন দাদা সেদিন আমাদের ফারিয়া ম্যামকে বলছে, জানো ফারিয়া, একটা ছেলে কখনো একটা মেয়ের দেহ দেখে প্রেমে পড়ে না, প্রেমে পড়ে তার লম্বা চুলে, প্রেমে পড়ে তার চোখের কাজলে, প্রেমে পড়ে তার টুল পড়া গালে। এই শুনে ম্যাডাম বলল, এগুলা বুঝি দেহের বাইরে পড়ে? তো আবার আমাদের আমিন দাদা আমাদের চা বাগানে ঘুরতে গেছে। ঘুরতে গিয়ে উঁচু টিলার উপরে লুঙ্গি পরে ভিডিও বানাচ্ছিল, আর টিলার নিচে কিছু সুন্দরী মহিলা চা পাতা তুলছিল। হঠাৎ করে দাদার পাটা গেল স্লিপ হয়ে, তারপর দাদার টিলা থেকে একবারে ডিগবাজি দিতে 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 নিচে এসে পড়লো। তারপর দাদা সিচুয়েশন ম্যানেজ দেওয়ার জন্য বলল, দেখলে আমার কলা কৌশল? এ শুনে এক সুন্দরী ম্যাডাম বলল, দাদা আমি না, সবাই আপনার কলা কৌশল দেখেছে। ট্রেন যাত্রায় দুই যাত্রীর মধ্যে কথা হচ্ছে, এক যাত্রী বলল, বিয়ে করেছেন? হ্যাঁ করেছি।
ও তো বলি বাল বাচ্চা কজন? বাচ্চা তো 2টা, আর ওইটা এখনো গুনি নাই। থ্যাংক ইউ। মন ভরে গেছে। এর আগের বার প্রথম পারফরমেন্সে একটু একটু কেমন যেন লাগছিল, তারপর আজকে একবারে চায়ের ফুল ফ্লেভার আমরা পেয়েছি। শবনম ফারিয়া, আপনি বলেন। ইমন, গত এলিমিনেশনের সময় আমি একটু সুপারিশ করেছিলাম যে ওকে আমরা আরেকবার একটু দেখি ওর পারফরমেন্স এই সেই। আমার মনে হয় আমি খুবই সঠিক কাজটা করেছিলাম। অবশ্যই ইট ওয়াজ ওয়ান্ডারফুল। আমার খুব ভালো লেগেছে, কারণ তুমি এনজয় করছিলে। তুমি এনজয় করলে তো ওটা দেখলে আমাদেরও ভালো লাগে। ইট ওয়াজ ওয়ান্ডারফুল, ভেরি নাইস। তুষার ভাই, বেড়া হয়েছে তোমার অনিতাটা কে? কেউ আছে নাকি নামে? না, আমাদের স্কুলের ম্যাডাম। আর স্কুলের ম্যাডাম? নাম ওইটা না, নামটা চেঞ্জ করছো? মানে একটু চেঞ্জ আছে আর কি। একটু ছদ্মনাম থাকে না, ওরকম থাকে। দাদা উনি কি দেখতে ভালো? না, উনি বিবাহিত। আমি বলি, এই ক্ষেত্রে বলি, এই যে আজকে আমাদের শবনম ফারিয়া এসছে, কেউ আছে কি নেই, বয়ফ্রেন্ড আছে কি, পছন্দ আছে বা এইসব নিয়ে আমরা কখনো জিজ্ঞেস করি না। সেই ম্যাডামেরও কে আছে নেই এটা আমরা জিজ্ঞেস করি না, কারণ এটা আমরা জানি ফুটবল দলে গোলকিপার থাকে, তারপরে গোল হয়। এক্সিলেন্ট পারফরমেন্স ইমন, মানে মন ভরে গেছে, একদম মনটা ভরে গেছে। খুব ভালো ছিল, খুব ভালো ছিল। ওকে, আমিন ভাই। ইমন, মানে সত্যি আমাদের নিজেদের উপরে খুব ভাল লাগছে যে আমরা একটা সঠিক সিদ্ধান্ত ওদিনকে নিতে পেরেছিলাম, এবং তুমি বলেছিলে যে তুমি ফাটিয়ে দেবে নেক্সট এপিসোড, এবং তুমি সেটা করিয়ে দেখিয়েছো। এমন দুষ্টু টিচার যদি স্কুলে থাকে, খবর আছে কিন্তু স্কুলের। হ্যাঁ, বাচ্চারাও স্কুলে থাকবে, বাচ্চাদের গার্জিয়ানরাও সব স্কুলেই থাকবে, তাই না? খুব সুন্দর ছিল ইমন, একদম মন ভরে গেছে সত্যি কথা বলে। এইভাবে নিজের পারফরমেন্সকে নিজে চ্যালেঞ্জ করো, অন্যের পারফরমেন্স না, নিজেকে নিজে চ্যালেঞ্জ করো, দেখবে নেক্সট পারফরমেন্স আরো সুন্দর হবে, অসাধারণ হবে। খুব সুন্দর ছিল। আমিন ভাইয়ের মন তো বলবেই, আর আমিন ভাইয়ের ওই চা বাগান দারুণ লেগেছে। আমিন ভাই যখন চা বাগানের টিলায়, ঠিক আছে, সবাই আমিন ভাই যখন কলা কৌশল দেখছে, আমরা মাঝে মাঝে ভিজুয়ালে চলে যাই। ওকে, অনেকে কিন্তু ভাবছে যে এই ছেলেটা কি বাংলাদেশে, নাকি ও বাংলাদেশের নাম দিয়ে কেউ ঢুকে গেল কিনা, আমাদেরগুলো যেমন ঢুকে গেছে। ওকে, এটাই আপনাদের জন্য। ওই যে চশমা পরলে কি যেন লাগে, কি যেন লাগে, অনেক বদমাশ হওয়া সত্ত্বেও ইনোসেন্ট লাগে। ওকে, একটু বলি, কয়েকদিন আগে রিমান্ডে নিয়েছে আমাদের কয়েকজন রাজনৈতিক নেতা। মায়ের চোটে একজন তো যা করার করে ফেলেছে, বলে এটা কোথা থেকে আসছে, একজন বলে দিল এটা ইনোসেন্ট। অসাধারণ। পাশের দেশ থেকেও চাইলে এরকমভাবে ছদ্ম বেশে আসতে পারেন, দরজা আমাদের খোলা আছে। একটা জোরে হাততালি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চা বাগান, চা বাগান, চা বাগান, চা বাগান, দুটি পাতা একটি কুড়ি, দুই পাশে ছোরা, মাঝখানে ছুরি। একটা ছুরি থাকলে জমে যায় নাকি? হ্যাঁ, জমে যায় না? একটা ছুরি থাকলে জমে যায়। এই শীতের মধ্যেও জমে যাবে আজকে, কারণ এমন একজন আসবে। সাবধান, সাবধান, চারিদিকে একটু অন্ধকার নাকি? হ্যাঁ, রাস্তায় কাউকে একা পাওয়া যাবে কি না, একটু সাবধান হতে হবে। সাবধান সবাই, হ্যাঁ, সাবধান, সাবধান, সাবধান। আসছে বরিশাল থেকে ফাহিম আমান সোয়া। বরিশাল দিয়া যখন প্রথম ঢাকায় আইলাম, আর মানুষ শুনলো আমি বরিশাল্লা, অনেকে কইলো চাপাবাজ, অনেকে কইলো ফাপড়বাজ। সালাম জাজেস,
সালাম রনি ভাই, আজকে আমি চাঁদাবাজ। আমারে প্রথম চাঁদাবাজি কে শিখাইছে জানেন? আমার স্কুলের স্যার ক্যাপ্টেন বানাইছিল। এরপর থেকে এই বেটা টিফিন খাওয়াবি নাকি বোর্ডে নাম লিখমু। আমিন ভাই, আপনি আজকের চাঁদাবাজ, আমি আগামীর চাঁদাবাজ। কিন্তু এই আপনার আমার মতো চাঁদাবাজ গো জীবনে একদিন ঠিকই চাঁদা দিতে হয়। কন্ত কখন? বিয়ার সময় গেটে 500 টাকার গেট, 5000 টাকা চাঁদা। শিক্ষার শুরু হয় বাড়ি থেকে। আমিও বাড়ি থেকে শিখছি। আমার ভাবি একদিন যাই আমার ভাইরে কইতেছে, এলাকার দর্শনীয় এবং মনোরম স্থান পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণের জন্য চাঁদা দরকার, চাঁদা দাও। আমার ভাই দিল। তখন বয়স অল্প ছিল, বুঝতাম না। এখন বড় হইয়া বুঝতেছি ভাবি আসলে ব্লাউজ কেনার জন্য টাকা চাইছিল। ওই দিন রাস্তায় এক সুন্দরী মাইয়া দেখে আমার মাথা নষ্ট। আমি কইলাম, এই মাইয়া, উন্নয়ন কাছে 20 টাকা চাঁদা দে। আমারে কইলো, কিসের উন্নয়ন? আমি কইলাম, প্রেমের উন্নয়ন, ফুল কেনার জন্য সাহায্য দরকার। আমাকে কিপটা জাহাঙ্গীর ভাই, ওই দিন ওনার জায়গায় কইতেছি, ভাই এলাকায় একটা সুইমিং পুল বানামু, চাঁদা দেন। হালাই 2 বদনা পানি দিছে। বাচ্চা গো কাছ দিয়া আমি কখনো চাঁদা নেই না, বাচ্চা গো কাছ দিয়ে আমি কখনো চাঁদা নেই না। কি মনে করছেন আমি ভালো মানুষ? একবার এক পিসি বাচ্চার কাছে চাঁদা চাইছিলাম, হালায় আমারে জেমিতি বক্সের চাঁদা ধরায় দিয়া দৌড় দিছে। আমার বড় ভাই আমগো এলাকার রনি মাস্তানের লগে ওই দিন দেখা। কইলাম, ভাই আজকে কিন্তু চাঁদা দিতেই হইব। ভাই কইলো, একটু আগেই হাজতখানা দিয়া বাইরাইছি, লে আপাতত 2টা সিদ্ধ ডিম আছে। শবনম আপার মতো সুন্দরী মাইয়াগো কাছ থেকে আমি কখনো চাঁদা নেই না। শবনম আপার মতো সুন্দরী মাইয়াগো কাছ থেকে আমি কখনো চাঁদা নেই না। আমি যাই তাকে সুন্দর করে বলি, প্লিজ তুমি আমার সামনে একটু দাঁড়াও, আমি তোমাকে 2 মিনিট দেখি। কন্ত এটা কেমন ধরনের চাঁদা? রূপ চাঁদা। চাঁদাবাজ গো বিয়ে হয়, বিয়ে করছি বাসর রাইত। বউরে কইলাম, বউ আমি কিন্তু চাঁদাবাজ, আমারে আজকে রাইতে আদর ভালোবাসা চাঁদা দিতে হইব। বউ কইলো, আমিও শিক্ষিত মাইয়া, আমারে রসিদ দিতে হইব। আমি কইলাম, আগে তো চাঁদাটা দাও, রসিদ কয়দিন পরে তোমার প্রিন্টার দিয়েই বাইরে আইব। শেষ করার আগে, হ্যাঁ, আপনি যদি ভীতু হন আর আমার মতো কোনো চাঁদাবাজ যদি আপনার কাছে চাঁদা চায়, চাঁদা দিবেন। আপনি যদি ভীতু হন আর আমার মতো কোনো চাঁদাবাজ যদি আপনার কাছে চাঁদা চায়, চাঁদা দিবেন। কিন্তু আপনি যদি আসলেই বাংলাদেশী হন, বাধা দিবেন। বাহ, বাহ, একটার পর একটা ছক্কা হচ্ছে আজকে। একটা জোরে হাততালি হোক। শুরু থেকে বলবে আমিন ভাই। কিচ্ছু বলার না, একটা জোরে ফায়ার হয়ে যাবে চাঁদাবাজের বুক বরাবর। মানে ক্যারেক্টারে অল থ্রু একদম এন্ট্রি থেকে লাস্ট পর্যন্ত ক্যারেক্টার থেকে একটু বের হয় নাই। যখন অন্যের সংলাপগুলো সে বলছে, ওই পারফরমেন্স করছে, বাট এগেন সে আবার তার অরিজিনাল রূপে ফিরে এসছে। এবং এত সুন্দর গেট আপ, এত সুন্দর অ্যাকুরেসি, মনটা ভরে গেছে রে ভাই, মনটা ভরে গেছে। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। শবনম ফারিয়া। আমি লাস্ট পারফরমেন্সের পর সোয়াদকে বলেছিলাম, সোয়াদ আরো ভালো করতে হবে। সোয়াদের কথা রেখেছে, অনেক ভালো হয়েছে, অনেক অনেক ভালো হয়েছে, আরো ভালো করতে হবে, ছেড়ে দেওয়া যাবে না। খুব ভালো হয়েছে, ইট ওয়াজ ওয়ান্ডারফুল। রাস্তায় যদি এভাবে দেখা হতো এবং ও যদি আমাকে এভাবে বলতো, আমি যা ছিল আমি দিয়ে দিতাম। ও থিয়েটার করো,
স্যার খেয়ালি গ্রুপ থিয়েটার বরিশালের সাথে রাইট ওইটাই আমি তোমার এন্ট্রি মানে ওকে একটা কথা বলার পরে তারপর তুমি যখন আসলে তখনও মনে হচ্ছে যে ছেলেটা বোধহয় থিয়েটার করে, মনে মনে ভাবছিলাম তাই। এক্সেলেন্ট সুপার, খুব ভালো ছিল। ওকে, এক্ষেত্রে আমি বলতে চাই যে আমি প্রথমের দিকে বললাম না এইসব দেখাচ্ছিলাম, কোনো অস্ত্র নেই, কিন্তু ও নিজেই একটা অস্ত্র হয়ে উঠেছে। পারফরমেন্স তো প্রত্যেকটা জোক তো দারুণ ছিল, মানে যে সুন্দর অ্যাক্টিং, সব কিছু মিলিয়ে সত্যি সত্যি মনে হচ্ছিল। কিন্তু আমার ভালো লেগেছে লাস্ট যে লাইনটা, যে আপনারা কি লাস্ট লাইনটা একটু বলো না, ফোকাস করতে চাই সবাই, রিপিট। আপনি যদি ভীতু হন আর আমার মতো কেউ যদি চাঁদা চায় চাঁদা দিবেন। আপনি যদি ভীতু হন আর আমার মতো কেউ যদি চাঁদা চায় চাঁদা দিবেন, কিন্তু আপনি যদি আসলেই বাংলাদেশি হন বাধা দিবেন। ওকে, আমি শুধু আপনাদেরকে বলতে চাই, মানে আপনি শুধু যখন নিজে বিপদে পড়েন তখন আপনি বাধা দেন এবং সাহায্য চান, কিন্তু আপনার চোখের সামনে যখন অন্য কেউ বিপদে পড়েছে, কেউ হেল্প চাইছে, আপনি ভাবছেন না যদি আমাকে মেরে দেয় আমার কিছু হয়। তাই আপনাদের বলছি যে সবসময় খালি নিজের বিপদের কথাই ভাবেন, হ্যাঁ, মানে অন্যের বিপদে এগিয়ে আসবেন না। একদিন এমন চাঁদা খাবেন না, সেদিন বুঝবে। ওকে, আজকে আমার দারুণ লাগছে, মন ভরে গেছে। পরপর তিনজন এসছে, তিনজন একজনের চেয়ে আরেকজন দুর্দান্ত। একটা জোরে হাততালি হোক। এবার আমাদের তিনজন প্রিয় বিচারক রয়েছেন, তাদের জন্য জোরে একটা হাততালি হোক। আমি জানি না ফলাফল কত দূরে, কিন্তু তার আগে বলতে হবে যে আপেল এবং কমলার মধ্যে একটা দারুণ পার্থক্য রয়েছে, একটা বিশেষ পার্থক্য রয়েছে। সেটা কি, কে বলতে হবে? আপেল এবং কমলার মধ্যে কি? সেটা হচ্ছে কমলার রং কমলা, কিন্তু আপেলের রং আপেল না। বাংলাদেশে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম কোনটা? বাংলাদেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্মে পারফরমেন্স করার ইচ্ছা সকলেরই থাকে, এবং বাংলাদেশের সেই প্ল্যাটফর্মে একমাত্র আমি পারফরমেন্স করেছি, এবং দেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম সেটি হচ্ছে কমলাপুর রেল স্টেশন। ওকে, আর আমি যেটা করছি এটা কমলা নৃত্য। বাংলাদেশের সবচেয়ে বড় কমেডির প্ল্যাটফর্ম যদি হয়, সেটা হচ্ছে মার্সেল প্রেজেন্টস হাস্য সিজন 7-এর এই মঞ্চ, এবং এই মঞ্চ মাথাতে আসছে রংপুর কামারপাড়া থেকে সুমাইয়া নূর, যার নাম। এই তো সেদিন আমাদের শাওন ভাই শ্বশুর বাড়িতে গেছে দাওয়াত খেতে, তো শাশুড়ির সাথে গল্প করতে করতে এক পর্যায়ে বলল, দেখেন মা, আপনার মেয়ের মধ্যে কিন্তু অনেক দোষ। এই কথা শুনে শাশুড়ি মা বলল, সেজন্যই তো বাবা ভালো কোনো ছেলের সাথে আমার মেয়েটার বিয়েই দিতে পারলাম না। তুষার ভাই, পেন্সিল, কলম, রাবার, স্কেল, জ্যামিতি বক্স সব কিছু কেনার ডান। মোটামুটি আমার পরীক্ষার সব প্রস্তুতি শেষ, এখন শুধু পড়তে বসা বাকি। আমিন ভাই, আমি অঙ্কে এত বেশি পাকা যে কোনো অঙ্ক দেখলেই চট করে ধরে ফেলি। অঙ্কটা দেখেই বলে দিতে পারি এটা আমি পারবো না। আচ্ছা রনি ভাই, বলেন তো সরি কাকে বলে? সরি কাকে বলে? পিছনে বাঁশ দিয়ে আবার ওই জায়গায় মলম লাগিয়ে দেওয়াকে সরি বলে। এই রনি ভাই, দিব নাকি? এই তো তুষার ভাই একটু আগে আমাকে বললো আমি দেখতে এতটাই সুন্দর যে কেউ যদি আমার ছবি তুলে ফেলে আমি তার হাত পা ধরে ডিলিট করাই। পারি আপু, অনলাইনে কোনো ড্রেস দেখলে আমি বলি না থাক, এটাই শেষ, কিনেই ফেলি যদি মারা যায়। আর যখন কেনা হয় তারপর আমি মরার মতো বেঁচে থাকি। আমিন ভাই নদীর পাড়ে সেই মন খারাপ করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর রনি ভাই হন্তদন্ত হয়ে এসে বলল, ভাই ভাবির এখন কি অবস্থা? আর বলিস না, ডাক্তার বলেছে 10 লাখ টাকা লাগবে। এ শুনে রনি ভাই বলল, আরে ভাই বলেন কি,
10 লাখ টাকা হলে এমন 10টা বউ পাওয়া যাবে। এ শুনে তো আমিন ভাই রনি ভাইয়ের কানে ঠাস করে একটা চর মেরে বলল, সালা আগে বলিসনি কেন? সকালেই তো ডাক্তারকে 5 লাখ দিয়ে আসলাম। সুপার সুপার। তো আমি সেদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, জাহাঙ্গীর ভাই আমাকে ডেকে বলল, সুমাইয়া তুমি ওড়না পরনি কেন? আমি বললাম যে ভাই এই জামার সাথে তো ওড়না পরে না। তখন উনি আমাকে বলল, দেখো জামা পরো বা না পরো ওড়না কিন্তু ঠিকই পরবা। বাসর রাতে রনি ভাইয়ের বউ রনি ভাইকে বলল, শোনো না আমার না বিয়ের আগে একটা রিলেশন ছিল। এ কথা শুনে রনি ভাই বলল, আরে কোনো অসুবিধা নাই, আমি হলাম পরিবারের ছোট ছেলে, ছোটবেলা থেকে আমার সেকেন্ড হ্যান্ড জিনিস ইউজ করার অভ্যাস আছে। থ্যাংক ইউ। আমি শুধু বলতে চাই মার্সেল ফুল এইচডি টেলিভিশনের ঝকঝকে তকতকে ছবির মতো ছিল ওর পারফরমেন্স। ওকে, আমি বলতে চাই শুরুতেই শবনম ফারিয়া বলবে। একটা পিছিয়ে একটা মানুষ, এইটুকু আমার খুব মজা লাগে। ও যখন এরকম কুটি কুটি করে হেঁটে এসে পারফর্ম করে, ওটাই আমার মজা লাগে। খুব ভালো ছিল সুমাইয়া, বেস্ট অফ লাক। আরো ভালো করতে হবে, কিন্তু মানে এইটুকু হলেও এইটুকু পারফর্ম করতে হবে। রিয়েলি গুড, আর ভালো করতে হবে। ওকে, তুষার ভাই। কনফিডেন্স লেভেল অনেক হাই ছিল, পারফরমেন্স অনেক ভালো ছিল, খুব ভালো ছিল। থ্যাংক ইউ। আমির ভাই। সুমাইয়া, মানে তোমার পারফরমেন্স দেখে সত্যি রিয়েলি আই এম ভেরি সরি। মানে সরিটা বলতে পারলাম না তোমার পারফরমেন্স দেখে, অনেক সুন্দর ছিল। যে রিমোটের ভিতরে ছোট ব্যাটারি থাকে না, ওই ব্যাটারিটা যখন রিমোটের মধ্যে যায়, তারপরে তুমি রিমোট অন করলে পুরো ঘর এসি থাকলে ঠান্ডা হয়ে যায়, ওরকম পাওয়ারফুল একটা পারফরমার সে। দেখতে ছোটখাটো হলে হবে কি, একদম সরি বলতে পারলাম না তোমাকে, ভালো ছিল। ওইটা বলতে চাই, ওইটা কি বলেছে যে কেন জাহাঙ্গীর ভাই তোমাকে কি বলেছে, ওড়না পরন কি বলেছে? সুমাইয়া তুমি ওড়না পরনি কেন? আমি বললাম ভাই এই জামার সাথে তো ওড়না পরে না। তো উনি আমাকে বলছে, দেখো জামা পরো বা না পরো ওড়না কিন্তু ঠিকই বলে না, যত বড় মুখ নয় তত বড় কথা। আমি শুধু বলতাম তত বড় ওড়না। ওকে, জোরে হাত তালি ওর জন্য। ওকে, আমি শুধু ভাবছি যে আজকে কে বেস্ট হয়, কে বেস্ট হয়, কে পাবে আজকের বেস্ট পুরস্কার। পুরস্কারটা কার হবে? ওর 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 নাকি ওর না? ওকে, আর বেশি দেরি করব না, পরের জনকে ডেকে নেব, সে আসবে। ওই যে চট্টগ্রামের একটু পানি হয়েছে মনে হয়, একটু পানি হয়েছে নাকি, একজনকে তো রাখতে হবে যে বলবে চট্টগ্রাম দুর্দান্ত, চট্টগ্রাম ইউরোপ হয়ে গেছে। চট্টগ্রাম মিরসরাই থেকে আসবে মোহাম্মদ রিয়াজ। হ্যালো জাজেস, ঠিকঠাক? ঠিকঠাক। এ রাবার ব্যান্ড, কি অবস্থা? আমিন ভাই, আমি গ্রাম থেকে আসছি, চট্টগ্রাম। আমার গ্রামে একদিন এসো। কুড়িগ্রাম। ইনস্টাগ্রাম। অনেক দুষ্টু। তো আমরা যারা ঢাকার বাইরে থেকে ঢাকায় আসি, ওদের বেসিক্যালি একটা প্রবলেম নিয়ে সব থেকে বেশি কমপ্লেন থাকে, সেটা হচ্ছে ট্রাফিক জ্যাম, রাইট? তো আমিন ভাই, ঢাকা শহরে ট্রাফিক জ্যাম কেন হয়? আরে আমি আপনার কাছে উত্তর জানতে চাইছি। ঢাকা আসার পরে আমি আর একটা অকওয়ার্ড জিনিস ফেস করলাম। এখানে ভাই রাস্তায় ইস্যু করে, ব্রিজের নিচে ওয়ালের পাশে মানুষ ইস্যু করতেছে। আর এদেরকে আপনি যদি খেয়াল করে দেখেন, এরা খুব কনসেন্ট্রেশন নিয়ে ইস্যু করে, ফোকাসড। আমি একটু ভিজুয়ালি দেখাচ্ছি, খুব ফোকাসড ইস্যু করতেছে। এটা আমাদের রনি ভাই ইস্যু করতেছে। যখন পাশ দিয়ে কেউ যায়, জাস্ট মাথাটা লুকায়, যেটা লুকানোর দরকার ওটা লুকায় না। কিছু লোক তো বাসা থেকে প্রিপারেশন নিয়ে আসে, আমি আজকে রাস্তা ইস্যু করব।
এটা ওদের ফ্যাসিনেশন, ফ্যান্টাসি। প্রিপারেশন ভাই, ওরা বাসা থেকে টিস্যু নিয়ে আসে। রাস্তায় হিসু করে, না না আমি রাস্তায় হিসু করে আবার টিস্যু ইউজ করে। কিন্তু যাদের টিস্যু নাই ওরা কি ইউজ করে এটা আমি বলতে পারবো না। আমি এখন একটা গান করতে চাই পারফরমেন্সের মধ্যে। ওকে প্লিজ। টিস্যু টিস্যু মানুষের জীবনে, রাস্তায় টিস্যু করা রনি ভাই, ঢাকা শহরে একটা রিস্কি জায়গার নাম বলেন। ঢাকার মোহাম্মদপুর। রাইট রাইট, সবাই জানে। মোহাম্মদপুর। আমি ঢাকায় এসে মোহাম্মদপুর গেছি, হাইজাকার ধরছে আমাকে, 4-5 থেকে ঘিরে ফেলছে। তো যা আছে বের কর, আমি তো ভয়ে যা ছিল বের করে দিছি। তো বেসিক্যালি ওই দিনই আমার মুসলমানি হয়েছে। তো ঢাকায় আমি এখন ইউজ টু, আলহামদুলিল্লাহ মোটামুটি আমি ইউজ টু। ঢাকা শহরে এখন আমার একটা জিনিস অনেক জোস লাগে, মেট্রো রেল। রাইট, মেট্রোতে অনেকে গিয়েছে। তো আমি যেদিন মেট্রোতে গেলাম প্রথম, মেট্রো স্টেশনের যে গেট, এখান থেকে প্ল্যাটফর্ম পর্যন্ত যে দূরত্ব, এখানে যদি রিক্সা চলতো তাহলে 40 টাকা রিক্সা ভাড়া লাগতো। আমি গেলাম মেট্রোতে, ঢুকবো, এক আনসার সদস্য আমাকে বলতেছে এদিকে আসেন, এদিকে আসেন, টিকিট কই? বলছে টিকিট? হ্যাঁ, এই গেট পার হইতে টিকিট লাগবে। গেট? এটা গেট? এই গেট পার হইতে আবার টিকিট? আমি বললাম এটা তো এমনিও পার হওয়া যায়। এদিকে আসেন, এদিকে আসেন, ফালতু তুমি বাদ দেন, এদিকে আসেন। বলছে এত সহজ না পার হওয়া, এটা মেট্রোর গেট, এটা কোনো বর্ডার না। বাধ্য হয়ে আমি টিকিট কিনছি, এই কিপটা বাধ্য হয়ে টিকিট কিনছি। টিকিটের যে লম্বা লাইন, টিকিট কিনতে কিনতে আমার হিসু পেয়ে গেছে। মেট্রো স্টেশনে কিন্তু উপরে ওয়াচ থাকে, আমি হিসু করতে ঢুকবো, এক মহিলা বলতেছে এদিকে আসেন, টিকিট দেখান। আমি তো বলছি এই যে টিকিট, বলছে এই টিকিট এখানে চলে না, 10 টাকা দেন। 10 টাকা নিল, আরেকটা টিকিট দিল। আমি সিস্টেম, আমি আগের টিকিটটা ফেলে দিছি। এই টিকিট দিয়ে ওয়াশ করলাম, ওয়াশ শেষ করে ট্রেন আসছে, ট্রেনে উঠবো, গেলাম। এক আনসার সদস্য আবার এসে বলে এদিকে আসেন, টিকিট দেখান। আমি ওয়াশের টিকিটটা দেখাইলাম, বলছে এই টিকিট এখানে চলে না। আরে ভাই, এই টিকিট এখানে চলে না, এই টিকিট এখানে চলে না, এখানে চলেটা কি? বলছে মেট্রো রেল। সারি আপু, আমি চাইলেও আপনাকে নিয়ে মেট্রোতে উঠতে পারবো না। কেন কেন কেন? কারণ মেট্রোতে ফুল নিয়ে ওঠা নিষেধ। তুষার ভাই, আমি চাইলে আপনাকে নিয়ে মেট্রোতে উঠতে পারবো না, কারণ মেট্রোতে বস্তা নিয়ে ওঠাও নিষেধ। বাট এখন আমি ঢাকায় অনেক বছর, আমি মেট্রো রেলের সাথে ইউজ টু, সব রুলস রেগুলেশন আমি জানি। সো মেট্রোতে দেখবেন দুটো এন্ট্রি লাইন থাকে, এদিক দিয়ে ঢুকে, এদিক দিয়ে ঢুকে, একটা দিয়ে বের হয়। কিন্তু বাংলাদেশের মানুষকে আপনি কোনোদিন লাইন ধরা শিখাতে পারবেন না, পারবেন না। দুটো ঢুকবে, একটা দিয়ে বেরোবে। কিন্তু ট্রেন যখন থামে, 3টা দিয়ে ঢুকবে। হাজবেন্ড বেরো গেছে, ওয়াইফ ভিতর থেকে বলতেছে আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। ওয়াইফ চলে গেছে পরের স্টেশনে, হাজবেন্ড বলতেছে ইয়েস। বাট আমি অনেক ভদ্র বাচ্চা, আমি লাইনে দাঁড়াই। যেহেতু আমি লাইনে দাঁড়াই, সবগুলো ঠেলা আমি খাই। ভাই, আমি এত ঠেলা খাইছি মেট্রোতে, আমি এখন এক্সপিরিয়েন্স ঠেলা খোর। আমি ঠেলা খাওয়ার পরে এখন বুঝি কে ম্যারিড, কে আনম্যারিড। আমি ঠেলা খাওয়ার পরে এখন বুঝি কার বউ 3 মাস বাপের বাড়িতে। একদিন তো আমার এক লোক এমন ঠেলা দিছে, আমি মাঝখানে গিয়ে পড়ছি। আপনার রিসেন্টলি ডিভোর্স হয়েছে না? ওই লোক বলতেছে হ্যাঁ হ্যাঁ, আপনি কেমনি বুঝলেন? আপনি অনেক ডেসপারেট। ভিতরে তো আরো যাতা অবস্থা, একে তো ভিড়, মানুষের ঘামের গন্ধ,
বগলের গন্ধ, তার উপর কেউ কেউ আপনার এখানে এসে দাঁড়াবে এখানে। আমি তো একদিন একটারে চুমা দিয়ে বসছি 2 বার। তো এখন আমাদের কথা হয়, ভিতরে ব্রুটাল জাত অবস্থা, একে তো দাঁড়ানো যাচ্ছে না, তারপর একটা জমিদারের বাচ্চা থাকবে যে 2টা হ্যান্ডেল ধরে দাঁড়াবে, ও 2টা ধরবে। একদিন দেখলাম এক লম্বা লোক 2টা হ্যান্ডেল ধরে দাঁড়ায় আছে, একটা খাটো লোক আসছে, ভাই আপনি যে 2টা হ্যান্ডেল ধরে দাঁড়ায় আছেন আমরা কি করব? বলছে তুই এই 2টার কথা বাদ দে, তুই যে হ্যান্ডেল ধরে রাখছিস এটা স্যার। যাতা মেট্রোতে আপনি জায়গা পাবেন না, সিট জীবনও পাওয়া যায় না। আমি অনেক ভাগ্যবান, আমি একদিন একটা সিট পাইছি, জাস্ট 30 সেকেন্ড বসছি, একটা প্রেগনেন্ট মহিলা এসে দাঁড়াইছে। মেট্রোতে কিন্তু যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ, যারা প্রেগনেন্ট, ওদেরকে প্রায়োরিটি বেসিসে সিট ছেড়ে দিতে হয়। তো একটা প্রেগনেন্ট মহিলা আসছে, আমার সামনে দাঁড়াইছে, আমি 30 সেকেন্ড জাস্ট বসছি এত কষ্ট করে, বগলের গন্ধ শুকে। আমি চিন্তা করলাম আর 30 সেকেন্ড রেস্ট করি। এই 30 সেকেন্ডে মানুষ আমার দিকে এমনভাবে লুক দিছে যেন ওই মহিলাদের প্রেগনেন্ট আমি করছি। তখন থেকে আমার মধ্যে একটা ট্রমা কাজ করে, প্রেগনেন্ট কাউকে দেখলে আমি সিট ছেড়ে দিই ভয়ে। তো একদিন আমি বসছি, সিট পাইছি, একটা প্রেগনেন্ট আসছে, আমি ভয়ে সিট ছেড়ে দিছি। কিরে, এটা তো শাওন ভাই। ওকে, শেষ করার আগে একটা সিরিয়াস মিউজিক। হ্যাঁ, ও আপনার এটাই আপনাদের সর্বোচ্চ সিরিয়াস। তো মেট্রো নিয়ে হয়তো মজা করে অনেক কথাই বলেছি, তবে মেট্রো রেলের একটা কথা না বললেই নয়, যেটা কোনোভাবে আমরা অস্বীকার করতে পারবো না, সেটা হচ্ছে মেট্রো রেলে হিসু করতে সত্যি সত্যি 10 টাকা লাগে। থ্যাংক ইউ। এরকম আসলে এরকম পারফরমেন্স দেখলে মনটা একবারে ভরে যায়। একদম। মানে আমি নিজে একটু টেনশনে ছিলাম যে একজনের পর আরেকজনের পর আরেকজন, শেষটা কি সেই ধামাকা হবে নাকি এক্সপেকটেশন ফিল আপ হবে না, একজনের জন্য পুরো এপিসোডে একটু কিছু হয়ে যাবে। শেষ পর্যন্ত সে ফুল ছক্কা, একটা জোরে হাততালি। আমার ওরা 6 না, হাসু সিজন 7, এটা 7 হয়েছে। রনি, হ্যাঁ, আজকে ওর পারফরমেন্স দেখার পর না মাঝপথে আমি বাধ্য হতে একবার ভাবছিলাম যে বলি, আর বলো না প্লিজ, এবার থামাও, আর বলো না, নিতে পারতেছিলাম না। মানে যেহেতু আমরা একটু মেট্রোতে আছি, হ্যাঁ, আমরা পাশাপাশি একটু এই হাতে আমার বগলে গন্ধ না, ওকে, আপনারা আপনাদের মতো কমেন্টস করতে থাকেন, আমরা একটু মেট্রোতে থাকি। না, আজকে হচ্ছে কি, মানে এক পর্যায়ে আমার কাছে মনে হচ্ছিল যে আমি বলি যে আর জোকস বলার দর বলিস না, থামা রে বাবা, নিতে পারছি না, আর হাসতে হাসতে বুক ব্যথা হয়ে যাচ্ছিল। ও মাই গড। এবং সবচেয়ে এই যাবৎকালে যতগুলো এপিসোড হয়েছে এই মার্সেল আসর, আজকের এপিসোডটা বেস্ট হয়েছে, বেস্ট। আজকের এপিসোডে শুধু রিয়াজ না, প্রত্যেকটা পারফর্মার, আলামিন, নীরব, ইমন, সোয়াদ, সুমাইয়া এবং রিয়াজ, প্রত্যেকে। এবং আমি বলতে পারি, এইটুকু বলতে আমি দ্বিধা নেই, এদের প্রত্যেকে আমার কাছে মনে হয় যে নেক্সট লেভেল। এরপর স্বপ্ন ফারিয়া বলবেন, কিন্তু তার আগে বলতে চাই, স্বপ্ন ফারিয়া কি মেট্রোতে উঠেছেন? কোন কামরাতে উঠেছেন? মানে কমন যেটা নাকি শুধু মেয়েদের আলাদা? শুধু মেয়েদের যেটা। আচ্ছা, তাহলে একটু আপনাকে বলতে রাখি, মেয়েদের জন্য কেন মেট্রোতে আলাদা কামরা করেছে? কেন? কারণ হচ্ছে মেট্রোতে যে ধরার এক হাত সবাই ধরে থাকে, আর এক হাত তো ফাঁকা থাকে, এই কারণে মেয়েদেরকে আলাদা রেখেছে। কেন আলাদা রেখেছে জানেন? মেয়েদেরকে আলাদা রেখেছে যেন মেয়েরা একটু শান্তিতে যেতে পারে, এবং এই কারণে ছেলেরাও একটু শান্তিতে যায়। বহুত কেউ করে। ওকে, বলেন, আপনি বলেন।
বলেন প্লিজ বলেন। যখন ওর চেহারা দেখলাম তখন মনে আচ্ছা ও তো ভালো পারফর্মার, কিন্তু এত ভালো পারফর্ম করবে মানে অসাধারণ। এবং আমি একটা পর্যায়ে মার্কিং করা ভুলে গিয়েছিলাম। মার্কিং করার জন্য তো আমাদের অনেকগুলো সাইট থাকে না, আমি সব বাদ দিয়ে আই ওয়াজ এনজয়িং। আর এত হাসলাম, আমি লাস্ট কবে এত হেসেছি আমার মনে পড়ে না। তুষার ভাই বলেন, দুটো বলেন। স্টেশন চলে এসছে, আমার এখনো হাসি আছে ভিতরে। আর তুমি এটা কি করলা? তুমি কিন্তু আমাদেরকে টর্চার করছো, বুঝছো? অসাধারণ। মানে তোমাকে প্রশংসা করতে গেলে আলাদা কোনো শব্দ একটা দরকার আছে, সেটা এখন খুঁজে পাচ্ছি না, নেক্সট রাউন্ডে বলবো। খুব ভালো ছিল। রনি, আজকে যদি ফাইনাল এপিসোড হতো, ফাইনাল মানে রাউন্ডের ফাইনাল এপিসোড হতো, ইউ আর দ্য চ্যাম্পিয়ন। বলা শেষ। আমি একটা কথা বলতে চাই, বলবো। বলি। এতক্ষণ সে যেটা বললো, না এটা এতক্ষণ ও যেটা বললো সেটা ছিল জার্নি বাই ট্রেন। এখন যে অবস্থা আমার সেটা হচ্ছে হর্নি বাই ট্রেন। বলা শেষ হয়নি। আমি এখন যেটা বলতে চাই বলবো। আচ্ছা বলি। যেতে তো হবে ওইদিকে ভাই, যেতে তো হবে ওইদিকে, প্লিজ যেতে হবে ওইদিকে। হ্যাঁ, কারণ কি আমি তো পরের স্টেশনেই নামবো। যাওয়ার আগে যদি হেল্প করে একটু থামবো। রিস্কে একটা জোরে হাততালি হোক ভাইয়ের জন্য। আরে একটু আমি বলি, অসাধারণ রিয়াজ ভাই, দারুণ লাগছে। আপনার মিশরাইকে আপনি কি বলতে চান? ইউরোপ না, আমার মিশরাই। ওকে, সো রিয়াজ ভাইয়ের মতো বলবেন না একবার? এটা ভয়ে বলতেছি না। অসম্ভব সুন্দর একটা জোরে হাততালি। থ্যাংক ইউ। অসাধারণ, দুর্দান্ত। আজকে একেবারে মন ভরে গেছে ফ্রেশ জুস খেয়ে। একটা সবার জন্য জোরে একটা হাততালি হোক। তাহলে 5 জনের পারফরমেন্স তো দেখলাম, তাহলে আর কি বাকি থাকলো? আর বাকি থাকলো রেজাল্ট। আর আরও স্পেশাল একটা কিছু আপনাদের জন্য আছে। আর আমি একটু বলে রাখি, আজকে যারা সর্বশেষ পর্যন্ত থাকবেন আপনাদেরকে ফ্রেশ জুস খাওয়াবো। একটা জোরে হাত তালি আমাদের দর্শকদের জন্য। ওকে, এতক্ষণ অনেক হইচই করেছি, কিন্তু আমার তো সেল করতে হবে জুস, নাকি? না, সেল করবো না, ফ্রিতে খাওয়াবো। কোন জুস খাবেন? খুশি হয়ে তুমি যেটা খাওয়াবে সেটাই। না, আমি তোমাকে বলিনি, আমি বলেছি কোন জুস খাবেন নাকি। আমাদের ডিরেক্টরকে বলেছি। যার উদ্দেশ্যে তুমি বলেছো সে কিছু খাবে না। ওকে, শবনম ফারিয়া, আপনি কিছু খাবেন? কোনটা পছন্দ? আপনি আপনার মালটা নিতে ভুলে গেছেন। ওকে, আমি আমার মালটা পরে নিয়ে যাব, কিন্তু আগে এই মঞ্চে তার জন্য স্পেশাল কিছু একটা করে খাওয়াবো। খাবি খা, যা খুশি মন চায় খা। আনারস খা, আপেল খা, পেঁপে খা, পেয়ারা খা। খাবি খা। আজকে মার্সেল ফ্রিজে থাকা ফ্রেশ ফ্রুটস দিয়ে মার্সেল জুস মেকারে ফ্রেশ জুস তৈরি করেছি আমরা। যত খুশি তত আমরা খাবো। খাওয়া দাওয়া মোটামুটি ভালো হচ্ছে, কিন্তু আচ্ছা, এইখানে আমার মনে হয় একটু ময়লা আছে। এটা শুরু করার আগে কেউ একজন আসে, তাই একটু পরিষ্কার করে দিয়ে যত ভাই, এটা পরিষ্কার করে দিও, পরিষ্কার করে দাও। এটা একটু আগে পরিষ্কার। যেখানে কাজ আছে সেখানে কাজের ছেলে আছে, আর যেখানে কাজ নাই সেখানে তেলের বোতল আছে। আমিন স্যার 2 বোতল আনছিলাম,
এক বোতল জাহাঙ্গীর বাইরে মাইরা শেষ করে দিছি। তুষার স্যার লাগবে নাকি? আমি এক বাসায় বেশি দিন কাজ করি না, কারণ যে বাসায় কাজ থাকে সেই বাসায় কাম থাকে না, আর যে বাসায় কাম থাকে সেই বাসায় কাজ থাকে না। আমি স্যার বউয়ের সাথে ঝগড়া করে কোনো লাভ নেই। আমি তারেক স্যারের বাসায় কাজ করতে গেছিলাম। আচ্ছা, উনার বউ আর উনি যে ঝগড়া লাগাই দিল, হঠাৎ ঝগড়ার মাঝখানে ভাবি হাত তুলে বলতেছে, হে উপরওয়ালা, আমার স্বামী যদি কোনো অপরাধ করে থাকে, ভুল করে থাকে, তাহলে তুমি তাকে উপরে তুলে নাও, আর যদি আমি ভুল করে থাকি তাহলে আমার বিধবা বানাই দাও। তারেক ভাই ওই পারে ভালো থাকিয়েন। আমি আমিন স্যারের বাসায় অনেকদিন কাজ করলাম, কিন্তু কেন বের করে দিল সেটা আমি বুঝতে পারলাম না। ফারিয়া ম্যাম, বিচারটা আমি আপনাকে দিলাম। আমি ওনার বাসায় কাজ করছি, উনি বসে আছে, আমাকে বললো ফজু কয়টা বাজে দেখতো, আমি একটু বের হবো। আমি বললাম স্যার আমি তো মূর্খ মানুষ, গড়ির টাইমটা বুঝি না। বললো কোনো ব্যাপার না, গড়ির বড় কাটা আর ছোট কাটা কোন জায়গায় আছে দেখ, আমাকে বললে আমি বলে দেবো। আমি গেলাম, কিছুক্ষণ পরে আবার আসলাম। আসার পরে স্যার বলতেছে কি দেখলি? আমি বললাম স্যার গড়ির বড় কাটা আর ছোট কাটা দুইটাই গড়ির মধ্যেই আছে। আমি এক বাড়ির মালিকের বাসায় কাজ করতাম, সে বাসার মালিকের মেয়ে সব সময় আমার সাথে কেডের পেডের করতেই থাকে। আমি ওনার কোনো কাজ করতাম না, সেজন্য সে তার বাবাকে রিপোর্ট দিল যে ফজু কোনো কাজ করে না। মালিক আমাকে বললো, এ ফজু তুই আমার মেয়ের কোনো কাজ করেছে কেন? আমি বললাম আপনার মেয়ে সবসময় কেডের করে। এ ফকিরের বাচ্চা, তুই জানিস আমার মেয়ের মাসে হাত খরচ কত? আমি বললাম কত? বললো 50,000 টাকা। এটা শুনে আমি বললাম কেন, আপনার মেয়ে কি ক্যান্সারের রোগী নাকি? একদিন বাজার করতে গেলাম, দেখলাম এক মেয়ে হেঁটে হেঁটে আমার সামনে যাচ্ছে মোবাইল টিপে। আমি বললাম ওই পাখি মোবাইল নাম্বারটা তো দিয়ে যাও। মেয়েটা আমার কাছে এসে বললো 500 টাকা দাও, সিমটা নিয়ে নাও। আমি সাইফুল ভাইয়ের বাসায় কাজ করতে গেলাম, সাইফুল ভাই আমাকে বলতেছে, এই ফজু দেখ, এই যে সোফা এটা আমি নিজের হাতে বানিয়েছি, এই যে ফ্লোর এটা আমি নিজের হাতে মুছি, আর এখানে সব রান্না বান্না আমি নিজের হাতে করি, আর এই ঘর সাজানো সব আমার নিজের হাতে। রনি ভাই, তারপর বুঝতে পারলাম উনি কেন বিয়ে করে না। বাংলাদেশে দুইটা পরিবার আছে, একটা হচ্ছে বড় পরিবার আর একটা হচ্ছে ছোট পরিবার। আমি সবসময় ছোট পরিবারে কাজ করি, বড় পরিবারে কাজ করি না। কারণ একবার আমি বড় পরিবারে কাজ করতে গেলাম, কোনো কিছু হইলে সবাই আমার আইসা মারে। স্যারের চাকরি চলে গেলে আমাকে আইসা মারে, স্যারের ছেলে পরীক্ষায় ফেল করলে আমাকে আইসা মারে, স্যারের মেয়ে বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেলে আমাকে আইসা মারে। এত মার খাই আমি অতিষ্ঠ হয়ে বললাম, কি পাইছেন আপনারা, সবসময় আমাকে মারেন, বন্ধ করুন মারামারি। দেখলাম 10 জন আসলো আমাকে মারার জন্য। আমি বললাম, খবরদার, মার দুধ খাইয়ে থাকলে টাচ করে দেখা। আমিন ভাই 10 জনে মার দুধ খাইছিল। অনেক চিন্তা করে বুঝতে পারলাম এই বোতলটা রনি ভাইয়ের দরকার। ভাবি যখন বেশি মারবে এটা দিয়ে মালিশ করবেন। ফজু সত্যিকার একটা কাজের ছেলে, একটা জোরে হাততালি হোক। অসাধারণ। লাভ ইউ ফজু, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। এই প্রথম আমি বুঝিনি যে পারফরমেন্স করতে এসছে, আমি মনে করেছি কেউ মনে ফ্লোর পরিষ্কার করার জন্য এসছে। হঠাৎ করে যখন টোনটা দিল আমি বললাম এই এরকম সংলাপ তো পরিচিত লাগে, গলার ভয়েসটা ভালো করে খেয়াল করে দেখি ফজু। বুঝিয়ে নি যে পারফরমেন্স শুরু হয়ে গেছে। সেই পুরনো চেহারা, সেই পুরনো রূপ, কিন্তু ধার এখনো বদলায়নি, একদম সেই অ্যাকুরেট সেই ধারই রয়ে গেছে। অসম্ভব সুন্দর ছিল, একদম হৃদয় ছুঁয়ে যাওয়া পারফরমেন্স। আমি নামটা তখন যেভাবে বলেছি আমি একটু ভালো করে বলতে চাই, কারণ আমাদের বুকের ভেতরে থাকা সেই তারেক আজিজ ফজু, যার নাম শবনম ফারিয়া। আপনি তো আজকে প্রথম দেখলেন। হ্যাঁ তারেক ভাই, আপনার পারফরমেন্স আমি এই প্রথম দেখলাম, খুব সুন্দর, ভালো লাগছে। কারণ উনি এনজয় করছে, যে কনফিডেন্সটা ওনাদের আছে এখানে পারফর্ম করে, সেটা তো আসলে আমাদের নতুন যারা পার্টিসিপেন্টদের তাদের এতটা কনফিডেন্স এখনো আসেনি। সো পুরানো কেউ যখন পারফর্ম করতে আসে আমার ভীষণ ভালো লাগে। ওকে, আপনার বাড়িতে কাজ কাম যদি দরকার হয়, আমার কামের জন্য দরকার নেই, কাজের জন্য দরকার হলে আমি যোগাযোগ করবো। কাজের জন্য কাজ কাম গুলিয়ে ফেলে নাকি? হ্যাঁ ঠিক আছে।
তুষার ভাই ওরা যারা পুরানারা আসলে আসার পরে এমনি মনটা ভালো হয়ে যায়। আর তারপরে মনে হতে থাকে আগের সিজনে কি করেছিল, শুরুর দিকটা ওদের কিরকম, ক্যারেক্টারে ঢোকা, পারফরমেন্স করা খুব ভালো ছিল পুজো। আর ওই প্রথম জোকসটা জানি কি ছিল, যে বাসায় কাজ থাকে, ও যে বাসায় কাজ থাকে সে বাসায় কাম থাকে না, আর যে বাসায় কাম থাকে সে বাসায় কাজ থাকে না। ওটা শুনে আমার একটা জোকস মনে হয়েছে। একটা পাগলকে জিজ্ঞেস করছে, এ পাগল তোর কাপড় কে ধয়? আমি ধুই, মাঝে মাঝে আবার নিজেও ধুই। খুব ভালো ছিল বুঝু, খুব ভালো ছিল। বাহ বুঝু, তোমার আসল একবারে আমাদের মেন্টরদের সাথে চলে যাও। ওকে, আমাদের অতিথি পারফর্মার তারেক আজিজ ফজুর পারফরমেন্স শেষ। এবার ফলাফল জানবো। আমাদের 5 জন কন্টেস্টেন্ট প্লিজ চলে আসুন মঞ্চে। ওকে, 5 জন প্রতিযোগী একটার পর আরেকটা বোম ফেটেছে আজকের এই মঞ্চে। সব শেষে সব কিছু পারফরমেন্স, অ্যাক্টিং, স্ক্রিপ্ট সব কিছু ব্লেন্ড করে। কারণ সত্যি কথা বলতে কি রনি, হ্যাঁ মানে আজকে যদি কাউকে না দেয়া তো সবচেয়ে ভালো হতো। না দেওয়া হলে নাকি সবাইকে দিলে? সবাইকে দিলে তো আর ওইটাই থাকলো না কে বেস্ট। সবাই এত ভালো পারফরমেন্স করেছে, প্রত্যেকেই মানে এপিসোড উইনারের পারফরমেন্স করেছে প্রত্যেকেই। এটা কেউ যদি ইন্ডিভিজুয়ালি অন্য এপিসোডে থাকতো সে অবশ্যই অবশ্যই এপিসোড উইনার হতো। এত ভালো পারফরমেন্স ছিল এবং প্রত্যেকেই মনে হয়েছে যে ফাইনাল স্টেজে যে পারফর্ম দরকার সেটা করে ফেলেছে। তারপরও নিয়ম অনুযায়ী একজনকে দেয়া লাগে, দিতে হবে আজকে। আজকে আর বেশি না বাড়েই, যে আজকের এপিসোড উইনার হচ্ছেন ইয়াস রিয়াজউদ্দিন। ওকে, আজকের এপিসোডের ফলাফল আমরা পেয়ে গেছি। একটা দুর্দান্ত জুস মেকার উপহার পেয়েছে আমাদের মোহাম্মদ রিয়াজ ভাই। একটা জোরে হাততালি হোক। জুস মেকার পেয়েছি, তার মানে তো আজকে ফ্রেশ জুস হবে নাকি? কিন্তু তার আগে আমাদের তো বিদায় নিতে হবে নাকি? আজকে ছিলাম আমরা জুস বারে, জুস বারে ছিলাম আজকে আমরা। কিন্তু এই শোটা সেটা হয় কবে কবে? প্রত্যেক বৃহস্পতিবারে আবার শুক্রবারে। কয়টায়? রাত ঠিক 9:30টায়। 9:30টায় যখন হয় তখন আমাদের মাথাটা একবার খারাপ হয়ে যায়। হ্যাঁ, হাসতে হাসতে কি হয়, মাথাটা খারাপ হয়ে যায়। হাসতে হাসতে আজকে সবার উড়ে গেছে হুশ, হাসো সেটে তৈরি হলো আজকে ফ্রেশ জুস। হাসতে হাসতে আজকে সবার উড়ে গেছে হুশ, হাসো সেটে তৈরি হলো আজকে ফ্রেশ জুস। হাসতে হাসতে আমরা সবাই হয়েছি বেহুশ, হাসো সেটে তৈরি হলো আজকে ফ্রেশ জুস। হাসতে হাসতে আমরা সবাই হয়েছি বেহুশ, হাসো সেটে তৈরি হলো আজকে ফ্রেশ জুস।